এখন দেখো, প্রশ্নাবলীতে দুইটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে বস্তুর ভর এবং ওজনের পার্থক্য কী। তো বস্তুর ভর আর ওজনের মধ্যে কী পার্থক্য আছে? আমরা দেখেছিলাম যে বস্তুর ভর মানে হচ্ছে কোনো বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণ, আর ওজন হলো কোনো বস্তুকে পৃথিবী যে আকর্ষণ বলের দ্বারা টানে, সে আকর্ষণ বলকে বলা হয় ওজন। অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর দ্বারা প্রয়োগ করা যে আকর্ষণ বল, সেই বলকে বলা হয় ওজন। তো প্রথম পার্থক্য আমরা সংজ্ঞার মাধ্যমে দিতে পারি যে ভরের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কোনো বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণকে ভর বলা হয়, আর ওজনের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে পৃথিবী কোনো বস্তুর উপর যে আকর্ষণ বল প্রয়োগ করে সেই বলকে ওজন বলা হয়। তারপর 2 নম্বর পার্থক্যর ক্ষেত্রে আমরা দেখেছি যে ভর হচ্ছে ধ্রুবক মান, মানে পৃথিবীর বা বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্র একটি বস্তুর ভর নির্দিষ্ট থাকে, স্থানভেদে বস্তুর ভর পরিবর্তন হয় না। কিন্তু ওজন আবার স্থানভেদে পরিবর্তন হয়। তাহলে 2 নম্বর পার্থক্য আমরা লিখতে পারি যে ভর বস্তুর স্থানভেদে পরিবর্তন হয় না, কিন্তু ওজন স্থানভেদে পরিবর্তন হয়। তারপর 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীতে বস্তুর ওজনের 6/1 কেন? আমরা যে সূত্র পেয়েছি যে পৃথিবীতে বস্তুর ওজনের 6/1 হলো চন্দ্রে কোনো বস্তুর ওজন। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যেহেতু ওজন মানে হচ্ছে প্রয়োগ করা বল, এবং আমরা দেখেছিলাম যে বল, কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল বস্তুটির ভরের সমানুপাতিক। মানে বস্তুর ভর যদি বেশি হয় তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল বল বেশি হবে। এখন চন্দ্র এবং পৃথিবী এই দুইটির মধ্যে চন্দ্রের ভর পৃথিবীর ভরের তুলনায় অনেক কম। মানে পৃথিবীর যে ভর, সেই ভরের 6/1 হলো চন্দ্রের ভর। তাহলে যেহেতু পৃথিবীর ভরের 6/1 হলো চন্দ্রের ভর, তাহলে পৃথিবীর দ্বারা কোনো বস্তুর উপর ক্রিয়াশীল আকর্ষণ বলের 6/1 হবে চন্দ্রের দ্বারা কোনো বস্তুর উপর ক্রিয়াশীল আকর্ষণ বল। আর যেহেতু আকর্ষণ বল মানে হচ্ছে ওজন, তাহলে চন্দ্রের প্রয়োগ করা আকর্ষণ বল যেহেতু পৃথিবীর দ্বারা প্রয়োগ করা আকর্ষণ বলের 6/1, তাহলে চন্দ্রে বস্তুর ওজন হবে পৃথিবীতে বস্তুর ওজনের 6/1। তারপর আমরা আলোচনা করব থ্রাস্ট এবং চাপ। থ্রাস্ট এবং চাপ। দেখো, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন বস্তু আমরা ব্যবহার করি। তো এই বস্তুগুলোর কথা যদি আমরা চিন্তা করি, অথবা আমাদের দৈনন্দিন জীবনে যে পরিঘটনাগুলো আমরা দেখতে পাই, সেই পরিঘটনার কথাগুলো যদি আমরা সূক্ষ্মভাবে চিন্তা করি, তাহলে আমরা থ্রাস্ট এবং চাপ বুঝতে পারবো। যেমন মনে করো, আমরা জানি যে মরুভূমির মধ্যে যে প্রাণী উট থাকে, আবার মরুভূমি হচ্ছে বালুকাময় স্থান। তো এই মরুভূমি যদি বালুকাময় স্থান হয়, বালুর উপর দিয়ে আমরা জানি হাঁটা অনেকটা কষ্টকর। যেমন আমাদের এত অঞ্চলে এই যখন রাস্তাঘাট শুকনো থাকে বা কোনো কাঁচা রাস্তার উপর যখন বালি জমা থাকে, বা এমনিতে যদি কোনো জায়গায় বালির স্তূপ থাকে, তো সেই বালির স্তূপের, শুকনো বালির স্তূপের উপর দিয়ে হেঁটে যাওয়া কিন্তু অনেক কষ্টকর। কিন্তু মরুভূমিতে আমাদের এত অঞ্চলে যে বালু রাস্তাঘাটে থাকে, তার চাইতে অনেক বেশি পরিমাণ বালু মরুভূমিতে থাকে। এই মরুভূমিতে এই বালুর স্তরের উপর দিয়ে উটগুলো কিভাবে হেঁটে যায়, তারা কিভাবে হাঁটতে পারে? তাছাড়া যেমন মনে করো যে কখনো কখনো আমরা কি করি,
যেমন মোটর গাড়ি বা ট্রাক বা বিভিন্ন ধরনের গাড়ি আমরা দেখি। এই গাড়িগুলোর যে চাকা, সেই চাকাগুলো কেন চওড়া থাকে? সেই চাকাগুলো অনেকটা চওড়া থাকে, সেগুলো তীক্ষ্ণ হয় না, বা কোনো ধারালো অস্ত্র বা ছুরি এইগুলোর কাটার যে দিক দিয়ে আমরা কাটি, সেই দিকটা অনেকটা তীক্ষ্ণ থাকে। অথবা যেমন লোহার পেরেক, এই লোহার পেরেকের যে দিকটা কাটে টোকা হয়, সেই দিকটা তীক্ষ্ণ থাকে। তো এই সমস্ত পরিঘটনার কারণ কি, বা এইগুলো কেন এরকম হয়, সেগুলো আমরা যদি চিন্তা করি তাহলে এই ঘটনাগুলো কোন পরিঘটনার জন্য দায়ী, এই ঘটনাগুলোর পিছনে কোন পরিঘটনা আছে, সেটা যদি আমরা বুঝতে পারি, সেটা বোঝার জন্য আমরা এই থ্রাস্ট এবং চাপ সম্পর্কে আলোচনা করব। তো এরকম হওয়ার কারণ হলো যে কোনো বিশেষ দিকে কোনো বস্তুর উপর যে বল ক্রিয়াশীল হয়, সেই বলের জন্য হয়, এবং একক ক্ষেত্রের উপর ক্রিয়াশীল বলের জন্য এইগুলো হয়। মানে এই যে বালুর উপর দিয়ে যে উট হাঁটতে পারছে, সেটা কেন? কারণ উটের পায়ের যে খুর, সেটা অনেকটা চওড়া, সেজন্য সে বালুর উপর দিয়ে হেঁটে যাচ্ছে। কারণ সে যখন হেঁটে যাচ্ছে, তখন বালুর উপর সে একটি নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করছে। আবার আমরা যখন লোহা কোনো কাঠে ঠুকছি, তখন লোহার এই যে ধারালো দিক, সেই দিকটা আমরা কাঠের মধ্যে ঠুকে রাখি। এখন এই ধারালো দিকটা বা তীক্ষ্ণ দিক যেহেতু আকারে খুবই ছোট, সুতরাং সেটা এই কাঠের উপর যে বল প্রয়োগ করবে, সেই বলের পরিমাণ খুব কম হবে। এখন এই যে কোনো বিশেষ দিকে ক্রিয়াশীল যে বল, সেই বলকে বলা হয় থ্রাস্ট। কোনো বস্তুর উপর কোনো বিশেষ দিকে যে বল প্রয়োগ করে, সেই বলকে বলা হয় চাপ। আর একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয়, একক ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা বলকে বলা হয় চাপ। আর কোনো বিশেষ দিকে প্রয়োগ করা বলকে বলা হয় থ্রাস্ট। তাহলে থ্রাস্ট এবং চাপের সংজ্ঞা আমরা পেয়েছি। থ্রাস্ট হলো কোনো বস্তুর উপর কোনো এক বিশেষ দিকে প্রয়োগ করা যে বল, সেটাকে বলা হয় থ্রাস্ট। আর চাপ হলো কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয়, সেটাকে বলা হয় চাপ। এখন মনে করো তুমি একটি দেওয়ালের মধ্যে পিন দিয়ে কোনো একটি বিজ্ঞাপন লাগানোর চেষ্টা করছো। তখন তুমি কি করবে? তখন পিনের যে ধারালো দিক, সেই ধারালো দিকটা দেওয়ালের মধ্যে ঢোকার চেষ্টা করবে, এবং চ্যাপ্টা প্রান্ত বা চওড়া প্রান্তটার উপর তুমি টিপ দিয়ে বল প্রয়োগ করবে। ঠিক আছে? এখন তুমি এই টিপ দিয়ে পিনের চওড়া প্রান্তের উপর যে বল প্রয়োগ করছো, সেই বলটা অ্যাকচুয়ালি পিনের এই যে তীক্ষ্ণ দিক, সেই দিকের উপর ক্রিয়া করছে, এবং তোমার এই প্রয়োগ করা বল এই পিনের মাধ্যমে সেটা দেওয়ালের মধ্যে গিয়ে পড়ছে। যেহেতু এই পিনের তীক্ষ্ণ অংশের যেহেতু কালি খুবই কম, সুতরাং এই তীক্ষ্ণ অংশটা তোমার নিজের দেওয়ালে তুমি ঢোকার চেষ্টা করছো, সেই দেওয়ালের খুব কম জায়গা
জুড়ে থাকবে, খুব কম জায়গার উপর লেগে থাকবে, অর্থাৎ খুব কম জায়গার সংস্পর্শে থাকবে এবং তোমার এই প্রয়োগ করা সম্পূর্ণ বল এই ছোট্ট অংশের উপর ক্রিয়াশীল হবে। ঠিক আছে, কিন্তু যদি একটি এই বস্তুটির এই দিকে যদি তুমি এই দিক দিয়ে যদি ঠোকার চেষ্টা করো তাহলে অনেক অসুবিধা হবে। মানে এই দিক দিয়ে দেওয়ালে ঠোকানো যাবে না, পেরেকটাকে এই দিকে দেওয়ালে ঠোকানো যাবে কিন্তু এই দিকে ঠোকানো যাবে না, কারণ এই দিকটা অনেকটা চওড়া, সুতরাং তার পৃষ্ঠকালি অনেক বেশি। সুতরাং তুমি যে বল প্রয়োগ করছো সেই বল বেশি জায়গার উপর ক্রিয়াশীল হবে। সেজন্য বেশি জায়গার উপর ক্রিয়াশীল হওয়ার ফলে এই পেরেকটাকে দেওয়ালে ঠোকা সম্ভব হবে না উল্টো দিকে। তারপর যেমন আরও উদাহরণ আমরা দেখতে পারি, যেমন মনে করো একটি কাঠের দণ্ডকে তুমি যদি এইভাবে উলম্বভাবে যদি বালুর উপর রাখো তাহলে সেটা বালুর মধ্য দিয়ে অতিক্রম করে কিছুটা বালুতে ঢুকে যাবে, কিন্তু সেটাকে যদি তুমি এইভাবে যদি বালুর উপর রাখো তাহলে কিন্তু ততটা বালুর ভিতর প্রবেশ করবে না, কারণ তুমি এইভাবে যখন রেখেছো তখন তার এই যে এই প্রান্তটি খুবই ছোট, তীক্ষ্ণ, সুতরাং এই প্রান্তের পৃষ্ঠকালি খুবই কম, আর এই প্রান্তটি বালুকে যখন স্পর্শ করবে তখন বালুর খুব কম জায়গাকে স্পর্শ করবে এবং সেই জায়গারও বালুকে স্পর্শ যে জায়গাতে করবে সেই জায়গার পৃষ্ঠকালিও অনেক কম হবে এবং এই বস্তুটির যে ওজন, সেই ওজন মানে হচ্ছে নিচের দিকে প্রয়োগ করা বল। ওজন সবসময় নিচের দিকে প্রয়োগ করা বলকে বোঝায়। তো এই বস্তুটির ওজন হবে নিচের দিকে প্রয়োগ করা বল, তখন এই বস্তুটির সম্পূর্ণ ওজনের সমান পরিমাণ বল নিচের দিকে ক্রিয়াশীল হবে এবং সেটি বালুর খুব কম জায়গা জুড়ে সেই বলটি ক্রিয়াশীল হবে। কিন্তু তুমি যদি স্কেলটাকে এইভাবে রাখো, কাঠের টুকরাটাকে যদি এইভাবে রাখো তখন এটির এই সম্পূর্ণ পৃষ্ঠটি বালুকে স্পর্শ করে থাকবে, অর্থাৎ বালুর অনেক বেশি জায়গার সংস্পর্শে সে থাকবে, তখন সেই জায়গার ক্ষেত্রফল অনেক বেশি হবে। আর এই বস্তুর যে ওজন, সেই ওজনের সমান পরিমাণ বল এই ক্ষেত্রেও নিচের দিকে ক্রিয়াশীল হবে, কিন্তু এই বল প্রয়োগ হবে অনেক বেশি জায়গার উপর। এইভাবে যখন তুমি এটাকে রেখেছিলে তখন খুব কম জায়গার উপর এই বস্তুটির ওজনের সমান পরিমাণ বল প্রয়োগ হয়েছিল, কিন্তু এইভাবে যখন রাখবে তখন বেশি জায়গা জুড়ে এই বস্তুটির ওজনের সমান পরিমাণ বল ক্রিয়াশীল হবে। তাহলে দেখো, একই বস্তুর ওজন সবসময় যেহেতু একই জায়গাতে যেহেতু সমান, সুতরাং একই বস্তুকে যখন ভিন্ন ভিন্নভাবে বালুর উপর রাখা হবে তো একটি ক্ষেত্রে দেখা যাবে এই বলের যে প্রয়োগ করা বল সেটা কম জায়গার উপর, সুতরাং তার প্রভাব বেশি হবে। আর এইভাবে যখন রাখা হবে তখন এই ক্ষেত্রে তার যে ওজনের সমান পরিমাণ বল প্রয়োগ হচ্ছে সেই বলটি অনেক বেশি জায়গা জুড়ে প্রয়োগ হচ্ছে, সেজন্য সেক্ষেত্রে বলের প্রভাব অনেক কম হবে। তো একই ঘটনা এই লোহার পেরেক ঠোকার ক্ষেত্রেও হয়। বা আমরা যখন জলে নামি, তখন জলে যখন আমরা গিয়ে নামি আমাদের পা দুটো যখন দেই তখন কি হয়, পা দুটো জলকে অতিক্রম করে নিচে চলে যায়, কিন্তু আমরা যখন সাঁতার কাটি তখন আমাদের দেহ জলের উপর ভাসতে থাকে। তো এর কারণ কি? এর কারণ হলো যে আমরা যখন দুটো পাকে এইভাবে রেখেছি তখন পায়ের যে পাতা, সেই পাতার সমান পরিমাণ জায়গা জুড়ে জলের উপর আমার সম্পূর্ণ দেহের ওজনের সমান পরিমাণ বল ক্রিয়াশীল হচ্ছে, কিন্তু আমি যখন সাঁতার কাটছি তখন আমার সম্পূর্ণ দেহটাকে যখন জলের উপর বিছিয়ে দেব তখন আমার সম্পূর্ণ দেহের ওজনের সমান পরিমাণ বল এই
জলের অনেক জায়গা জুড়ে থাকবে, সেজন্য সেক্ষেত্রে তার প্রভাব অনেক কম হবে। কিন্তু খাড়াভাবে যখন গিয়ে আমি নামবো, তখন আমার দেহের সম্পূর্ণ ওজন জলের খুব কম জায়গা জুড়ে ক্রিয়াশীল হবে, ফলে সেক্ষেত্রে তার প্রভাব বেশি হবে এবং আমাদের দেহ জলের মধ্য দিয়ে অতিক্রম করে নিচে চলে যাবে। তাহলে আমরা দেখলাম যে বলের যে প্রভাব, সেই বলের প্রভাব নির্ভর করে ক্ষেত্রফলের উপর। যে পৃষ্ঠের উপর বল প্রয়োগ হচ্ছে, সেই পৃষ্ঠের যে অংশের উপর বল প্রয়োগ হচ্ছে, সেই অংশের ক্ষেত্রফলের উপর। বলের পরিমাণ হতে পারে সেম, কিন্তু যদি ক্ষেত্রফলের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়, তাহলে বলের প্রভাবও ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ বলের প্রভাব নির্ভর করবে ক্ষেত্রফলের উপর, প্রয়োগ করা জায়গার ক্ষেত্রফলের উপর হবে। এখন আমরা দেখলাম যে যখন আমরা শুয়ে থাকি, তখন থ্রাস্টের প্রভাব বেশি থ্রাস্টের প্রভাব মানে বেশি জায়গা জুড়ে থাকে। কিন্তু আমরা যখন দাঁড়িয়ে থাকি, তখন কম জায়গা, আমাদের পা কম জায়গা স্পর্শ করে, সুতরাং সেক্ষেত্রে কার্যকরী বল অনেক বেশি হয়। এখন দেখো, থ্রাস্ট আমরা পেয়েছি যে কোনো বিশেষ দিকে ক্রিয়াশীল বলকে বলা হয় থ্রাস্ট, এবং চাপ হলো একক ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা বল। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা বল যদি চাপ হয়, তো চাপ ইকুয়াল টু আমরা লিখতে পারি থ্রাস্ট বাই ক্ষেত্রফল। মানে মোট থ্রাস্টের পরিমাণকে মোট ক্ষেত্রফল দিয়ে যখন আমরা ভাগ করব, তখন একক ক্ষেত্রফলে প্রয়োগ করা থ্রাস্টের পরিমাণ আমরা পেয়ে যাব, অর্থাৎ চাপ পেয়ে যাব। তো চাপ ইকুয়াল টু হবে থ্রাস্ট বাই ক্ষেত্রফল। এই হলো চাপ, থ্রাস্ট এবং ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক। এখন চাপের একক কি হবে? থ্রাস্ট মানে হচ্ছে কোনো বিশেষ দিকে প্রয়োগ করা বল। তো থ্রাস্ট মানে এক ধরনের বল। বলের একক আমরা জানি নিউটন, বলের এসআই একক হলো নিউটন। আর ক্ষেত্রফল মানে খালি বা পৃষ্ঠখালি, তো খালির এসআই একক আমরা জানি মিটার স্কোয়ার। তাহলে চাপের একক হবে নিউটন পার মিটার স্কোয়ার। তো নিউটন পার মিটার স্কোয়ার আমরা এইভাবে লিখতে পারি, নিউটন পার মিটার স্কোয়ার, অথবা এইভাবেও লেখা যায় নিউটন মানে এন, মিটার মানে এম টু দি পাওয়ার -2, নিউটন পার মিটার স্কোয়ার। এবং বিজ্ঞানী ব্লেজ পাস্কেল একজন বিজ্ঞানী। ওই বিজ্ঞানীর নামের সম্মানার্থে চাপের একক হলো পাস্কেল। চাপের একক হলো পাস্কেল, এবং পাস্কেলকে সংক্ষেপে বোঝানো হয় PA দিয়ে, ক্যাপিটাল P স্মল a। তো এখন এখানে আমরা থ্রাস্ট মানে কি, চাপ মানে কি, এবং চাপের এসআই একক কি সেটা আমরা জানলাম, বা চাপের আরও একটি একক আমরা জানলাম যে পাস্কেল। ঠিক আছে। তারপর এখানে গাণিতিক সমস্যা আরও একটি দেওয়া আছে, উদাহরণ 10.6-এ। তো আমরা এই 10.6 উদাহরণে দেওয়া গাণিতিক সমস্যাটি সমাধান করব। এবং এখানে আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা দেখতে পেলাম যে একই পরিমাণ বল ক্ষুদ্রতর ক্ষেত্রফলের উপর
বেশি চাপ সৃষ্টি করে এবং বৃহত্তর ক্ষেত্রফলের উপর কম চাপ প্রয়োগ করে। ঠিক আছে।